হ্যালো HC26 ব্যাচের স্টুডেন্টসরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই লাইভ ক্লাসটাতে। সো আমি তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে। আমি 10 মিনিট স্কুলের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। সো তোমাদের এইচএসসি ব্যাচ এবং এডমিশন ব্যাচ এবং এসএসসি ব্যাচদের ফিজিক্স পড়াই। সো তোমাদের সাথে আমি যুক্ত হয়ে গেলাম। আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ আজকের ক্লাসে আমরা এইচএসসি ফার্স্ট পেপারে থাকা ফিজিক্স ফার্স্ট পেপারে থাকা একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেই কনসেপ্টের নাম হলো ভরবেগ, ভরবেগের নিত্যতা এবং সংঘর্ষ। সো বেসিক্যালি আমরা এই কনসেপ্টটা এসএসসি লেভেলেও পড়েছি। তো তোমাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এসএসসি লেভেলের একটা অ্যাডভান্স ভার্সন এখানে দেখাবো। কিছু অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করার ট্রাই করবো। তোমরা সবাই একটু জলদি ক্লাসের মধ্যে চলে আসো এবং কে কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়ে গেছো একটু কমেন্ট সেকশনে জানাই ফেলো। অলসো এই ক্লাসটা তোমরা শেয়ার করে দাও, সো দ্যাট পুরো বাংলাদেশের 64টা জেলার সবাই মিলে আমরা যেন এই ক্লাসটা করতে পারি। সো আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকেও মেনশন করে দিতে পারো, সো দ্যাট এই ক্লাসটা সবাই দেখতে পারে এবং সবাই করতে পারে, ঠিক আছে? অলসো তোমরা অলরেডি জানো যে যারা যারা তোমরা HSC26 আছো, তোমাদের জন্য আমাদের HSC26 অনলাইন ব্যাচ অনগোয়িং। সো এই অনগোয়িং অনলাইন ব্যাচে তোমাদেরকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ এবং আইসিটি পড়িয়ে থাকি। সো তোমরা যারা যারা এখনও আমাদের HSC26 অনলাইন ব্যাচে যুক্ত হওনি, যুক্ত হয়ে যেতে পারো। অলরেডি ভেক্টর ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি বলি, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যদি বলি, আমি ভেক্টর চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন HSC26 পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে চ্যাপ্টারটা চলছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। পদার্থবিজ্ঞানের সবচেয়ে ফার্স্ট পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলা যায় এই চ্যাপ্টারটা। সো আজকে ওই চ্যাপ্টারেরই, যেহেতু এটা আমাদের পেইড ব্যাচেও স্টার্ট হয়ে গেছে, যেহেতু আমাদের পেইড ব্যাচেও নিউটনিয়ান মেকানিক্স স্টার্ট হয়ে গেছে অ্যান্ড অলসো ফিজিক্সের ফার্স্ট পেপারের সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো আজকে এই চ্যাপ্টারে একটা ছোট্ট টপিক তোমাদের সাথে আলোচনা করব। টপিকটার নাম হলো ভরবেগ, সংঘর্ষ অ্যান্ড কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের নিত্যতা। অলরাইট, আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। যারা যারা আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার জানাচ্ছ, সবাইকে নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। শেখ রুনা যুক্ত হয়ে গেছে গোপালগঞ্জ থেকে। ওকে, HSC25। সো বেসিক্যালি যারা যারা HSC25 আছে তারাও করতে পারে। এই ক্লাসটা বেসিক্যালি HSC26 ব্যাচের জন্য। অলরাইট, তাহসিন ইসলাম ওহি যুক্ত হয়েছে লক্ষ্মীপুর থেকে, রোহান আলী যুক্ত হয়েছে রাজশাহী থেকে। অলরাইট, সো তোমরা একটু জলদি কমেন্টের মধ্যে জানিয়ে ফেলো যে তোমরা কে কে কোন কোন জায়গা থেকে আসলে যুক্ত হয়েছো। অ্যান্ড অলসো তোমাদের এখন তো HSC26 যারা যারা আছো, তোমাদের কলেজ লাইফও স্টার্ট হয়ে গেছে। সো তোমাদের কলেজ লাইফে যে নতুন একটা লাইফ, স্কুল লাইফ ছেড়ে তোমরা কলেজ লাইফে সম্পূর্ণ নতুন একটা পরিবেশ, নতুন একটা তোমার সিস্টেম, অলসো নতুন চেহারা, নতুন শিক্ষক, নতুন বই, নতুন কনসেপ্ট, ওকে, নতুন কারিকুলাম। সো সব কিছু মিলাই তোমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন, বা তোমাদের আসলে কলেজ লাইফ তোমরা কেমন এনজয় করছো কমেন্টের মধ্যে জানাই দিও। অলসো তোমাদেরকে শুরুতেই যেটা বললাম, ক্লাসটা একটু শেয়ার করে দিও। অলসো তোমার ব্যাচমেট যারা যারা আছে তাদেরকে এই ক্লাসটা রেফার করে দিতে পারো, সবাই যাতে ক্লাসে চলে আসে অ্যান্ড সবাই ক্লাসে চলে এসে আমরা ক্লাসটা যেন ঠিকঠাক মতো স্টার্ট করতে পারি। অলরাইট, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হচ্ছে। আমি যদি একটু কমেন্ট পড়ি, তোমাদের সুমন মুন্সি যুক্ত হয়ে গেছো, ইসরাত জাহান ইমনা যুক্ত হয়ে গেছো, শেখ মুবাশিরা যুক্ত হয়ে গেছো, নীরব যুক্ত হয়ে গেছো, সিনথিয়া যুক্ত হয়ে গেছো। অলরাইট, সুমাইয়া আক্তার জেরিন যুক্ত হয়ে গেছো, সাবরিনা ইয়াসমিন যুক্ত হয়ে গেছো, ইসরাত জাহান যুক্ত হয়ে গেছো সিলেট থেকে। অলরাইট, নীরব যুক্ত হয়ে গেছে রাজবাড়ি থেকে। গ্রেট। সো আসতে থাকো সবাই, আমরা মোটামুটি একটা অ্যামাউন্ট অফ স্টুডেন্ট চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে দিব। ইউটিউবে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছো। আসিফ খান যুক্ত হয়ে গেছো, সিয়াম হক যুক্ত হয়ে গেছো, জুমান আলী খান লাবু যুক্ত হয়ে গেছো। ওকে, দেবজিৎ পাল দেবু যুক্ত হয়ে গেছো, রাউদা নূর যুক্ত হয়ে গেছে বরিশাল থেকে, দেবজিৎ যুক্ত হয়ে গেছে চাঁদপুর থেকে। অলরাইট, রাকিবুল হাসান যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। সো তোমরা একটু জানাও তোমাদের কলেজ লাইফ আসলে কেমন যাচ্ছে। মরিয়ম আক্তার সামিরা যুক্ত হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, সো সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে দিব, ঠিক আছে? তো নিউটনিয়ান বলবিদ্যা, আমি যদি একদম আজকের কনক্রিট কনসেপ্টে চলে যাই, কনসেপ্টের নাম হলো ভরবেগ এবং সংঘর্ষ। তো আমি তোমাদেরকে আসলে এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে নিউটনিয়ান বলবিদ্যার একটা ম্যাগনেট সাজেশন দিতে চাই, ঠিক আছে? যেহেতু নিউটনিয়ান বলবিদ্যা HSC ফিজিক্স ফার্স্ট পেপারের সবচাইতে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার বলা হয়ে থাকে, যে স্টুডেন্ট নিউটনিয়ান বলবিদ্যা বুঝে না সে আসলে ফিজিক্স ফার্স্ট পেপারের অনেক কনসেপ্টই ধরতে পারে না। কারণ
শুধু ফার্স্ট পেপার না, সেকেন্ড পেপারেরও বটে। কারণ নিউটনিয়ান বলবিদ্যায় নিউটনের যে ফিজিক্সটা বা নিউটনের যে মেকানিক্সটা, যা ফিজিক্সের যে ফান্ডামেন্টাল বেসিক যে ফিজিক্সটা, এই চ্যাপ্টারের একটা ওভারঅল রিফ্লেকশন এই নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারটার মধ্যে রয়েছে। সো তোমাদের ক্যালকুলাস থেকে স্টার্ট করে সার্কুলার মোশন, লিনিয়ার মোশন থেকে স্টার্ট করে মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম, এছাড়া টর্ক, কৌণিক গতি আর কি, হ্যাঁ, রাস্তার ব্যাংকিং বলতে পারো, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, তো ওভারঅল সব কিছু আসলে এত গুছানোভাবে এই চ্যাপ্টারের মধ্যে আছে। যদি তোমরা এই চ্যাপ্টারটা ঠিকঠাক মতো না পড়ো, তাহলে দেখা গেল যে তুমি ফিজিক্সের ম্যাক্সিমাম চ্যাপ্টারের ম্যাক্সিমাম কনসেপ্টই, তোমার ইনডেপথ যে নলেজটা, এই নলেজটা থেকে তুমি বঞ্চিত হবা। সো দ্যাটস ওয়াই আমাদের এই চ্যাপ্টারটা সিলেক্ট করা তোমাদের ফ্রি ক্লাসের জন্য। সো সেখান থেকে আমরা ভরবেগ সংঘর্ষটা পড়াবো। অলসো আমি আবারও একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের পেইড ব্যাচেও শুরু হয়েছে, তোমাদের জন্য কিন্তু আমাদের এইচএসসি 26 অনলাইন ব্যাচ আমরা লঞ্চ করেছিলাম বিগত জুলাই মাসে। সো যেহেতু জুলাই মাস থেকে আমাদের ক্লাস স্টার্ট হওয়ার কথা ছিল, দেশের বিভিন্ন পরিস্থিতি, সমসাময়িক যে পরিস্থিতিগুলা, দেশের মধ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, এছাড়াও এরপরে বাংলাদেশ ভার্সন 2 স্বাধীন হওয়ার পরে বন্যার যে সিচুয়েশন, সব কিছু মিলে আমাদের মাঝখানে ভালো একটা গ্যাপ ছিল। সো যারা যারা এটা চিন্তা করছো যে কোর্স তো আসলে অনেক আগে স্টার্ট হয়ে গেছে, অনেক চ্যাপ্টার বোধহয় পড়ানো হয়ে গেছে, ব্যাপারটা আসলে তেমন না। তোমাদের ভেক্টর চ্যাপ্টারটাই শুধুমাত্র পড়ানো হয়েছে, ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে ফিজিক্সের, আমি পড়িয়েছি। আর হলো এখন নতুন আরেকটা চ্যাপ্টার স্টার্ট হয়েছে, সেটা হলো নিউটনীয় বলবিদ্যা। তো খুব বেশি দূর আমরা যাই নাই। সো এখনও তোমরা যারা যারা কলেজ লাইফ সবেমাত্র স্টার্ট করেছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা যারা এখনও যুক্ত হয়ে যাও নাই, যুক্ত হয়ে যেতে পারো। আমাদের যে এইচএসসি 26 অনলাইন ব্যাচ, সেটার একটা স্পেশাল ফিচার হলো আমাদের সবগুলো ক্লাস হয় আসলে অ্যাপের মধ্যে। সো আরেকটা স্পেশাল সুবিধা হচ্ছে তোমাদের জন্য এবছর আমরা প্রিন্টেড আমাদের লেকচার শিটগুলো প্রিন্টেড বুক আকারে পাবলিশ করছি, যেখানে ফিজিক্সের যে বইটা, সেটার ওভারঅল গবেষণার দায়িত্বে আমি ছিলাম। সো আমাদের বইটা খুললেই বুঝতে পারবা যে ওখানে তোমাকে এমন এমন ম্যাথমেটিক্যাল প্রবলেম, অ্যানালাইটিক্যাল প্রবলেম, কনসেপ্ট এমনভাবে সাজিয়ে দিছি, তোমার এই চ্যাপ্টার, একটা পার্টিকুলার চ্যাপ্টার তোমরা যদি ওই লেকচার শিট থেকে পড়ো, তাহলে তোমার মোটামুটি একাডেমিক টু এডমিশন কাভার হয়ে যাবে। আলাদা করে তোমাকে মানে এডমিশনের জন্য বেগ পেতে হবে না। মানে এডমিশনে তোমার যে বেসিক ফাউন্ডেশনটা, এই বেসিক ফাউন্ডেশনটা তোমাদের মোটামুটি এখন থেকেই গ্রো করার যে চিন্তাভাবনা, ওই চিন্তাভাবনা থেকে আমাদের লেকচার শিটগুলো ওইভাবে মডারেট করে বানানো। সো হোপফুলি তোমরা অবশ্যই অবশ্যই গেইনার হবা। সো আমি আর বেশি কথা না বলে স্টার্ট করে দেই। ভরবেগ ও সংঘর্ষ। তো ভরবেগ মানে কি? আমরা এই জিনিসগুলো একদম ছোটবেলা থেকে জানি। ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের যে গুণফল। সো মোমেন্টাম, ভরবেগকে আসলে পি দ্বারা প্রকাশ করা হয়। ভর আর বেগের যে গুণফল, এই ভর আর বেগের যে গুণফলটা, সেই গুণফলটাই হলো আসলে কি? সেই গুণফলটাই হলো আসলে ভরবেগ। তো আমরা ভরবেগ তো জানি, এখন ভরবেগের নিত্যতা, সংরক্ষণশীলতা মানে কি? তো ভরবেগের সংরক্ষণশীলতা বলতে প্রথমত যে জিনিসটা আমরা বুঝবো সেটা হচ্ছে, দেখো, ভরবেগের সংরক্ষণশীলতা, ঠিক আছে? ভরবেগের সংরক্ষণশীলতা, হ্যাঁ, ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্ট আসলে কখন আসে? সো ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টটা কখন আসে আসলে? ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টটা তখনই আসে যখন একটা ফেনোমেনন ঘটে, যখন একটা তোমার ইভেন্ট হয়, যে যখন যে কোনো একটা ঘটনা ঘটে। মনে করো দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো, ঠিক আছে? দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা সংঘর্ষ হলো, ঠিক আছে? সেটা হতে পারে স্থিতিস্থাপক সংঘর্ষ, সেটা হতে পারে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তোমাদেরকে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়েও কথাবার্তা বলবো। স্থিতিস্থাপক সংঘর্ষ আসলে কি? যে সংঘর্ষে তোমার ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকবে, সেটাই স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যে সংঘর্ষে ভরবেগ, গতিশক্তি এগুলো সংরক্ষিত থাকবে না, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন তোমরা বলতে পারো, ভাই এই যে ভরবেগের সংরক্ষণশীলতার কথা বলছেন, গতিশক্তি সংরক্ষণশীলতার কথা বলছেন, এই যে সংরক্ষণশীলতার মানেটা কি অ্যাকচুয়ালি? তো চলো দেখে নিই। তো কথা হচ্ছে, যখন কোনো একটা ঘটনা ঘটবে, ওই ঘটনা ঘটার আগের অ্যামাউন্টটা এবং পরের অ্যামাউন্টটা ইকুয়াল থাকবে, দ্যাট ইজ কনজারভেশন। সেটা যদি শক্তির ক্ষেত্রে হয়, কনজারভেশন অফ এনার্জি। সেটা যদি মোমেন্টাম বা ভরবেগের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের নিত্যতা। সেটা যদি গতিশক্তির ক্ষেত্রে হয়, কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি। মানে যে কোনো কিছু সংরক্ষণশীলতা, মানে সংঘর্ষের আগে টোটাল অ্যামাউন্ট অফ ভরবেগ যা থাকবে, সংঘর্ষের পরেও টোটাল অ্যামাউন্ট অফ ভরবেগ তাই থাকবে। তো সংঘর্ষ হওয়ার জন্য আমাদের অ্যাকচুয়ালি কি লাগে? সিস্টেম লাগে। কয়টা সিস্টেম? একটা সিস্টেমের মধ্যে কি আসলে সংঘর্ষ হয়? না। আমাদের কয়টা সিস্টেম লাগবে? আমাদের মিনিমাম দুইটা সিস্টেম লাগবে টু কোলাইড। সংঘর্ষ করার জন্য আমাদের মিনিমাম দুইটা সিস্টেম লাগবে।
তো মনে করো একটা গাড়ি, এটা ফর এক্সাম্পল একটা গাড়ি আরেকটা গাড়িকে গিয়ে কি করলো, আরেকটা গাড়িকে গিয়ে কোলাইড করলো, ধাক্কা দিল। সো দুইটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা আরেকটা সিস্টেম। তার মানে এই দুইটা সিস্টেমের মধ্যে সংঘর্ষের আগে একটা ভরবেগ ছিল, সংঘর্ষের পরে তাদের মধ্যে মাইট বি আরেক ধরনের ভরবেগ থাকবে। তো ভরবেগের নিত্যতা বলে সংঘর্ষের আগে দুইটা সিস্টেমের টোটাল অ্যামাউন্ট অফ মোমেন্টাম বা মোট ভরবেগ যা ছিল, সংঘর্ষের পরেও ওই দুইটা সিস্টেমের মধ্যে একই অ্যামাউন্ট অফ মোমেন্টাম বা একই অ্যামাউন্ট অফ কি থাকবে, একই অ্যামাউন্ট অফ ভরবেগ থাকবে। এটাই হলো ভরবেগের নিত্যতা। মানে একটা ইভেন্ট হওয়ার আগে যা ছিল, একটা ইভেন্ট হওয়ার পরে তাই থাকাটাই হলো কি ভরবেগের নিত্যতা। তো এটা যদি আমি এখানে সংরক্ষণশীলতা একদম বেস লাইনটা লিখে দিই, এখানে দেখো, তো এখানে বলা হয়েছে দেখো বাহ্যিক বল প্রয়োগ না করা হলে, এখানে তোমার একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, ভরবেগের সংরক্ষণশীলতা নীতির ক্ষেত্রে এক্সটার্নাল কোনো ফোর্স কিন্তু এখানের মধ্যে কাজ করবে না, মানে কোনো এক্সটার্নাল ফোর্স আসলে থাকতে পারবে না। আমি তোমাদেরকে একটু পরে সেটা প্রমাণ সহ দেখাবো। দেখো এখানের মধ্যে আসলে এফ এক্সটার্নাল কত, ভরবেগের নিত্যতার ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে কি, ভরবেগের নিত্যতার ক্ষেত্রে প্রাইমারি কন্ডিশনটা কি, ভরবেগের নিত্যতার ক্ষেত্রে প্রাইমারি কন্ডিশন হলো এক্সটার্নাল ফোর্সের ভ্যালুটা কত। ভরবেগের নিত্যতার ক্ষেত্রে প্রাইমারি কন্ডিশন হচ্ছে এক্সটার্নাল ফোর্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি 0, ঠিক আছে। সো তুমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে এটা ঘটাইতে পারবা না, দুইটা সিস্টেমের মধ্যে মিউচুয়াল ইন্টারাকশনের মাধ্যমে এটা হবে। এখানে কোনো এক্সটার্নাল ফোর্স আসলে কাজ করবে না, কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না। দ্যাট মিনস এক্সটার্নাল ফোর্সের ভ্যালুটা হচ্ছে কত, 0। সো এক্সটার্নাল ফোর্সের ভ্যালু যদি 0 হয় তাহলে বলা হচ্ছে দেখো বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে সংঘর্ষের পূর্বে সিস্টেমের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে সিস্টেমের মোট ভরবেগ সমান। সো সংঘর্ষের আগে সিস্টেমের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে সিস্টেমের মোট ভরবেগ সমান থাকাটার মানেটাই হলো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, যেটা একটু আগে তোমাদেরকে বললাম। সো এইগুলা বইতে দেখবা বিশদভাবে বর্ণনা করা আছে, যেগুলো তোমাদের পড়ে পড়ে বুঝতে হয়তো একটু প্রবলেম হইতে পারে। এই কারণে সেই প্যারামিটারগুলোকে সেম রেখে আমি এখানে কয়েকটা পয়েন্টের মধ্যে নিয়ে আসছি। তুমি যদি ভরবেগের নিত্যতার এই পয়েন্টগুলো মানতে পারো এবং সেটা যদি প্রমাণসহ বুঝতে পারো তাহলে তোমার মোটামুটি ভরবেগের নিত্যতা কমপ্লিট হয়ে যাবে। সো একটা জিনিস দেখো, ভরবেগের সংরক্ষণশীলতার নীতির ক্ষেত্রে আমার যে বাহ্যিক বলটা, এক নম্বর যে কন্ডিশন, আমার এক্সটার্নাল ফোর্স কত হওয়া লাগবে, এক্সটার্নাল ফোর্স 0, মানে আমি এখানে কোনো বাহ্যিক বল দিয়ে এখানে আসলে আমি সংঘর্ষটা করব না। এখানে মিউচুয়াল দুইটা সিস্টেমের মধ্যে মিউচুয়াল যে ইন্টারাকশন, এই মিউচুয়াল ইন্টারাকশনের মাধ্যমেই আসলে কি হবে, সংঘর্ষ হবে। অলরাইট, এরপর সংঘর্ষটা হচ্ছে যেটা তোমাদেরকে বললাম যে ফোর্সের ইন্টারাকশন। ফোর্সের ইন্টারাকশন কিসের মধ্যে, দুইটা সিস্টেমের মধ্যে ফোর্সের ইন্টারাকশন, রাইট। সো মিউচুয়াল ইন্টারাকশনটা কিসের মধ্যে, দুইটা সিস্টেমের মধ্যে, দুইটা বা দুইয়ের অধিকও হতে পারে, দুইয়ের অধিক সিস্টেমের মধ্যে। সো ফোর্সের যে ইন্টারাকশনটা এটা কিসের মধ্যে হবে, দুইটা বা দুইয়ের অধিক সিস্টেম, দুইটা গাড়ি পরস্পর কলাইড করলো, সংঘর্ষ করলো, তিনটা গাড়ি করলো, চারটা গাড়ি করলো, মিনিমাম দুইটা, একটার মধ্যে তো আসলে সংঘর্ষ হয় না, মিনিমাম দুইটা সিস্টেম, ম্যাক্সিমাম দুইয়ের অধিক সিস্টেম, যাই হোক। তো এরপর হচ্ছে সিস্টেম, সিস্টেম হচ্ছে কারা, ওই যে দুইটা গাড়ি যাদের মধ্যে আসলে ফোর্সের ইন্টারাকশন হবে, নিজেদের মধ্যে ইন্টারনাল ফোর্স, এক্সটার্নাল কোনো ফোর্স থাকবে না। একটা গাড়ি আরেকটা গাড়িকে ধাক্কা দিচ্ছে, দ্যাট ইজ ইন্টারনাল ফোর্স, একটা আরেকটাকে ধাক্কা দিচ্ছে, ইন্টারনাল মিউচুয়াল ইন্টারাকশনটা হবে, এক্সটার্নাল কোনো ফোর্স এখানের মধ্যে আসলে কাজ করবে না, সেটাই বললাম। আর এই যে যেটা লাস্টলি যেটা বলা আছে সেটা হলো স্টেটমেন্ট দিছে, এটাই হলো আমাদের মেইন স্টেটমেন্ট, এটাই হচ্ছে আমাদের ভরবেগের নিত্যতার মেইন স্টেটমেন্ট। সো ভরবেগের নিত্যতার আমাদের মেইন স্টেটমেন্টটা কি, ভরবেগের নিত্যতার আমাদের মেইন স্টেটমেন্টটা হলো যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ কি থাকবে, সমান থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের মেইন স্টেটমেন্টটা কি, মেইন স্টেটমেন্টটা হচ্ছে সংঘর্ষের আগে টোটাল অ্যামাউন্ট অফ মোমেন্টাম আর সংঘর্ষের পরে টোটাল অ্যামাউন্ট অফ মোমেন্টাম আমাদের কি থাকবে, ইকুয়াল থাকবে, দ্যাট ইজ কনজারভেশন অফ মোমেন্টাম। সবাইকে এটা বুঝতে পারছি, এটা সবাই বুঝতে পারছি কিনা বলো, এটা যদি আমরা সবাই বুঝে থাকি, যেহেতু আজান দিছে এখন তোমাদেরকে একটা ছোট্ট নামাজের বিরতি দিব, এইটা সবাই বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে জাস্ট ইয়েস লিখলে হবে, ওকে। সবাই কি বুঝতে পেরেছো?
সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? অল রাইট, ওকে ওকে, অল রাইট, সবার ক্লিয়ার। সো এখন তোমাদের একটা ছোট্ট নামাজের বিরতি দিব। নামাজের বিরতি শেষে তোমরা আবারও ক্লাসে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো বিরতির সময় শুরু হলো। নামাজের বিরতির পর উইল ব্যাক টু দ্য ক্লাস। সো নামাজের বিরতির পর তোমাদের সবার সাথে ক্লাসে দেখা হচ্ছে।
অলরাইট, সো আমাদের নামাজের বিরতি প্রায় শেষের দিকে। ওকে, অলরাইট, ওকে, আমাদের নামাজের বিরতি হলো প্রায় শেষের দিকে। অলরাইট, ওকে, সো সবাই আমরা একটু জলদি 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 চলে আসি, সবাই চলে আসি। ওকে, অলরাইট, আমি দেখতে পাচ্ছি খাদিজা লস্কর, ওয়ালাইকুম আসসালাম, খুরশেদ যুক্ত হয়ে গেছে, মিথিলা যুক্ত হয়ে গেছে, মনোয়ারা বেগম যুক্ত হয়ে গেছে, রাজীব জোয়ারদার, অলরাইট, ওকে ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি ফিজিক্স ফার্স্ট ইয়ার ক্লাস, হ্যাঁ এই যে ক্লাস স্টার্ট হয়ে গেল। তো নামাজের বিরতি প্রায় শেষের দিকে, আশা করি সবাই প্রেয়ার করে চলে আসছো। সো প্রেয়ার করে চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। আমাদের ক্লাসের একটা পার্ট আমরা অলরেডি পড়লাম, ভরবেগের সংরক্ষণশীলতা কি, ভরবেগের নিত্যতাটা কি আসলে। সো ভরবেগের সংরক্ষণশীলতা বা ভরবেগের নিত্যতা যেটা তোমাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে সিস্টেম থাকা লাগবে, দুইটা সিস্টেমের মধ্যে ফোর্সের ইন্টারাকশন হওয়া লাগবে, বাট সেই ফোর্সটা কখনোই এক্সটার্নাল ফোর্স হওয়া যাবে না। এক্সটার্নাল ফোর্সের ভ্যালুটা অলওয়েজ কি থাকবে, এক্সটার্নাল ফোর্সের ভ্যালুটা অলওয়েজ থাকবে 0। অলসো আমার এখানে হচ্ছে সংঘর্ষের আগে টোটাল অ্যামাউন্ট অফ মোমেন্টাম আর সংঘর্ষের পরে টোটাল অ্যামাউন্ট অফ মোমেন্টামটা একই থাকবে, দ্যাট ইজ বেসিক্যালি কনজারভেশন অফ মোমেন্টাম। সো এইখানে আমাদের হচ্ছে এখানে বেসিক্যালি এই জিনিসপাতিগুলো আছে। সো এই জিনিসপাতিগুলো তোমাদের সবার যদি লেখা হয়ে যায় একটু ডান লিখে ফেলো তো ভাইয়া কমেন্টে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। এই জিনিসপাতিগুলো তোমাদের যদি লেখা হয়ে যায় একটু ডান লিখে ফেলো তো, ঠিক আছে। এই জিনিসপাতিগুলো তোমাদের যদি লেখা হয়ে যায় একটু ডান লিখে ফেলো, ঠিক আছে। এই লেখাগুলো যদি তোমাদের লেখা হয়ে যায় একটু ডান লিখো, ওকে। আজকে হ্যাঁ পেইড গ্রুপে ক্লাস আছে, এটা বেসিক্যালি যারা যারা আমাদের পেইড গ্রুপে নাই তাদের জন্য। অলরাইট, ওকে, ডান, ওকে। তো চলো আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। এখন এই যে স্টেটমেন্টগুলো দিলাম, এই স্টেটমেন্টগুলোর তো প্রুফ দরকার। প্রুফ না দেখলে তোমরা কিভাবে বুঝবা যে আসলে এক্সটার্নাল কোনো ফোর্স নাই, ফোর্সের ইন্টারাকশনের মাধ্যমে এখানে হচ্ছে। এরপরে সংঘর্ষের আগের টোটাল অ্যামাউন্ট অফ মোমেন্টাম আর সংঘর্ষের পরের টোটাল অ্যামাউন্ট অফ মোমেন্টাম একই। তো এটার জন্য তো আমাদের অ্যাকচুয়ালি দেখতে হবে যে এই স্টেটমেন্টগুলো যে আমি দিলাম এগুলোর সত্যতা কি। সো সত্যতাটা চলো দেখাই। তো নর্মাল যেটা আমরা এসএসসিতে পড়ে আসছিলাম যে এম ভর বিশিষ্ট একটা m1 ভর বিশিষ্ট একটা বস্তু ইউ আদিবেগে যাচ্ছিল, এবং এখানে আমরা দেখব যে m2 ভর বিশিষ্ট একটা বস্তু ভি u1 আদিবেগে যাচ্ছে। আর আচ্ছা আমি সবগুলাই একই কালার দেই, দেখো। তো দেখো আমাদের এখানে m1 ভর বিশিষ্ট একটা বস্তু u1 আদিবেগে সামনের দিকে যাচ্ছে, আর মনে করো m2 ভর বিশিষ্ট একটা বস্তু u2 আদিবেগে সামনের দিকে যাচ্ছে। এখন সামহাউ যদি u1 ইজ গ্রেটার দেন u2 হয়, মানে প্রথম বস্তুর আদিবেগ যদি দ্বিতীয় বস্তুর আদিবেগ থেকে বেশি হয়, তাহলে কি করবে, এই প্রথম বস্তুটা অনেক বেগে এসে দ্বিতীয় বস্তুটাকে কি করবে, একটা ধাক্কা দিবে। খুবই স্বাভাবিক, কারণ বেগ বেশি। তার মানে মাঝখানে এই কন্ডিশন হবে যে m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুটাকে একটা ধাক্কা দিল, ঠিক আছে। সো এই যে m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুটাকে যে ধাক্কাটা দিল সেটা হচ্ছে F1। মনে করো F1, এই F1টা হচ্ছে আমরা কনসিডার করলাম ক্রিয়া হিসেবে, ওকে। এটা আমরা কনসিডার করলাম কি হিসেবে, ক্রিয়া হিসেবে। তাহলে আমরা নিউটনের থার্ড ল থেকে কি জানি, আমরা নিউটনের থার্ড ল থেকে জানি প্রত্যেকটা ক্রিয়ার সমান আর বিপরীতে একটা প্রতিক্রিয়া আছে। সো m2 ভরের বস্তুটা এই m1 ভরের বস্তুটাকে এদিকে একটা ধাক্কা দিবে, দ্যাট ইজ F2। এটা হলো আমাদের প্রতিক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া, ঠিক আছে। তাহলে F1 হলো ক্রিয়া আর F2 হলো প্রতিক্রিয়া। সো ক্রিয়া আর প্রতিক্রিয়া দেখো তাদের মধ্যে পরস্পর মিউচুয়াল ইন্টারাকশন হয়েছে। কিসের ইন্টারাকশন, ফোর্সের ইন্টারাকশন হয়েছে, যেটা আমরা একটু আগে স্টেটমেন্টে দেখছিলাম। অলরাইট, তো ইন্টারাকশন হওয়ার পরে আবার মনে করো এই যে বস্তুদ্বয়, এই যে m1 কেজি ভরের বস্তুটা v1 শেষ বেগে আবার আগের মতো চলতে স্টার্ট করলো, m2 কেজি ভরের বস্তুটা v2 শেষ বেগে চলতে স্টার্ট করলো। সো এখান থেকে আমাদের এটা হচ্ছে সংঘর্ষের আগের কাহিনী, এটা হচ্ছে সংঘর্ষের সময়ের কাহিনী, আর এইটা হলো সংঘর্ষের পরের কাহিনী। তাহলে কাহিনীটা এখানে মাঝখানে কি দাঁড়ালো, মাঝখানে দাঁড়ালো ক্রিয়া আর বিপরীত প্রতিক্রিয়া। তার মানে এখান থেকে আমাদের এই যে মাঝখানের কেস থেকে আমরা একটা স্টেটমেন্ট দিতে পারি যে অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল, ঠিক আছে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। নিউটনের তৃতীয় সূত্র কি বলেছিল, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্রিয়ার কি আছে, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সো যেহেতু প্রত্যেকটা ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে, আমরা বলতে পারি যে F1 ইজ ইকুয়াল মাইনাস F2। আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি F1 ইজ ইকুয়াল কত, মাইনাস F2, ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা আসলে এখন দেখব, ওকে। সো চলো দেখি, আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি F1 সমান ma,
এফ ইকুয়াল m1 মাইনাস m2 a2। ওকে, আমরা এগুলো জানি। তাহলে এ হচ্ছে আমাদের ত্বরণ, তাহলে a1 হচ্ছে আমাদের প্রথম বস্তুর ত্বরণ, আর a2 হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর ত্বরণ। এখন ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন, চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সময় সাপেক্ষে বেগের পরিবর্তনটাই হচ্ছে কি ত্বরণ। তাহলে আমরা a1 প্রথম বস্তুর ত্বরণ, তাহলে দেখো কিভাবে করতে পারি। a1 মানে কি? a1 মানে হচ্ছে দেখো a1 প্রথম বস্তুর ত্বরণ, তাহলে প্রথম বস্তুর আদি বেগ u1, প্রথম বস্তুর শেষ বেগ v1। তাহলে আমাদের বেগের পরিবর্তনটা কত হবে? v1 মাইনাস u1 বাই মনে করো t ইজ ইকুয়াল মাইনাস m2। তাহলে a2 এর মান কত হবে? দ্বিতীয় বস্তুর আদি বেগ u2, দ্বিতীয় বস্তুর শেষ বেগ v2। তাহলে আমরা বলতে পারি v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। অলরাইট, সো আমাদের দুই পাশ থেকে আসলে কে কে চলে যাবে? টি টি চলে যায়, রাইট? তাহলে এখন আসো কি আর অবশিষ্ট থাকে? তাহলে এখানে আর অবশিষ্ট থাকে হচ্ছে যে গুণ করে দাও, m1 v1 মাইনাস m1 u1 ইজ ইকুয়াল মাইনাস m2 v2 মাইনাসে মাইনাসে প্লাস m2 u2। সো এখান থেকে আমরা আলটিমেটলি কনক্লুশন আসতে পারি যে এই যে এটাকে এই পাশে পাঠিয়ে দিলে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম অ্যাকচুয়ালি ভাইয়া? দেখলাম এই যে m1 u1 সংঘর্ষের আগে, u1 u2 তো সংঘর্ষের আগে, তাই না? তো আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে সংঘর্ষের আগে প্রথম বস্তুর আদি ভরবেগ, সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ ইজ ইকুয়াল সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ ভরবেগ, সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। তাহলে দেখো সংঘর্ষের আগে প্রথম এবং দ্বিতীয় বস্তুর ভরবেগের সমষ্টি আর সংঘর্ষের পরে প্রথম আবার দ্বিতীয় বস্তুর ভরবেগের সমষ্টি সমান। তার মানে আমরা লিখতে পারি এটা হচ্ছে সামেশন অফ mu ইজ ইকুয়াল, এটা হচ্ছে সামেশন অফ আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়াল শেষ ভরবেগের সমষ্টি, হুইচ ইজ দ্য স্টেটমেন্ট অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, যেটা আমাদের এই যে এখানের মধ্যে ছিল এটাই চলে আসলো। তো এটাই হচ্ছে কি প্রপার স্টেটমেন্ট অফ কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের নিত্যতা, কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে, সো এই যে এই জিনিসটা, তো এখানের মধ্যে দেখো আমাদের প্রিভিয়াস যে স্টেটমেন্টগুলা এগুলা খাটছে কিনা। বাহ্যিক বল বলছিলাম, এখানে বাহ্যিক কোনো বলের ইন্টারাকশন থাকবে না। দেখো তো এখানে কি আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করছি? যা ফোর্সের ইন্টারাকশন হয়েছে ইন্টারনালি হয়েছে, বস্তুদ্বয় একটার বেগ কম ছিল একটার বেগ বেশি ছিল, সো বেশি বেগের বস্তুটা কম বেগের বস্তুটাকে গিয়ে ধাক্কা দিছে। মানে ফোর্সের যে ইন্টারাকশনটা দুইটা আলাদা আলাদা সিস্টেমের মধ্যে ইন্টারনালি হয়েছে অ্যাকর্ডিং টু দ্য নিউটন থার্ড ল, ক্রিয়া দিছে প্রতিক্রিয়া দিছে, ইন্টারনাল ফোর্সের ইন্টারাকশন হয়েছে। এক্সটার্নাল ফোর্স কি এখানে এক্সিস্ট করছে? করে নাই। তার মানে আমরা পরীক্ষামূলক প্রমাণ থেকে দেখতে পাইলাম এখানের মধ্যে আসলে কোনো এক্সটার্নাল ফোর্স আসলে এখানের মধ্যে কাজ করে নাই। এটা একটা জিনিস গেল। এরপরে আরেকটা জিনিস হচ্ছে আমার সিস্টেমের মধ্যে বলের আদান প্রদান, এটাও দেখলাম। ফোর্সের ইন্টারাকশন হয়, এটাও দেখলাম। এক্সটার্নাল ফোর্স জিরো, এটাও দেখলাম। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেটমেন্ট হচ্ছে সংঘর্ষের পরে টোটাল অ্যামাউন্ট অফ মোমেন্টাম ইজ ইকুয়াল সংঘর্ষের আগে টোটাল অ্যামাউন্ট অফ মোমেন্টাম। সো আমাদের এই স্টেটমেন্টগুলো দিয়েই আসলে ভরবেগের নিত্যতা প্রুফ হয়। সবার ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবাই একটু লিখে ফেলো। আমি বোর্ড থেকে সরে গেলাম সো দ্যাট সবাই একটু লিখতে পারো। সবাই ক্লিয়ার কিনা জানাও। সবার লেখা হলে একটু ডান লিখো, ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। অলসো সবার লেখা হলে একটু ডান লিখো। হ্যাঁ, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পারছে কিনা একটু জানাও তো। সবাই বুঝতে পারছো? সবার ক্লিয়ার? এখন ভাইয়া কথা হচ্ছে, মনে করো এখানে দুইটা বস্তু আছে, যদি তিনটা বস্তু থাকতো তাহলে কি হতো? তিনটা বস্তুর জন্যই হতো, ঠিক আছে? m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 ইজ ইকুয়াল m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। কয়টা বস্তুর জন্য হতো? তিনটা বস্তুর জন্য হতো। তো আমরা দুইটা বস্তু দিয়ে কনসেপ্ট পড়লাম। সো চলো আমরা তিনটা বস্তু দিয়ে একটা ম্যাথ দেখি। হ্যাঁ, আমরা এখন তিনটা বস্তু দিয়ে একটা ম্যাথ দেখব। আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। সো চলো আমরা এখন একটা ম্যাথ দেখি। সো এই ম্যাথটা দেখবো আমরা তিনটা বস্তু দিয়ে। দুইটা বস্তু দিয়ে ম্যাথ তোমরা পারবা। তো এই অঙ্কটা চলো একটু দেখি। এই অঙ্কটা চলো একটু আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা। এই অঙ্কটার মধ্যে দেখো কোয়েশ্চেন কথা বলে, ঠিক আছে? দেখো একটা নৌকা, নৌকাটার ভর হচ্ছে 300 কেজি। নৌকার মধ্যে বসে আছে একজন বালক একজন বালিকা।
সো নৌকার ভর 300 কেজি, বালকের ভর 80 কেজি, বালিকার ভর হলো 70 কেজি। তো এখন কোয়েশ্চেনে বলেছে যে দুইজনের লাফ দেওয়ার কারণে নৌকা কোন দিকে কত বেগে যাবে। দুইজনের লাফ দেওয়ার কারণে নৌকাটা কোন দিকে কত বেগে যাবে। তার মানে আমাকে এখানে আসলে প্রথমত ইনিশিয়ালি বোঝা লাগবে, প্রথমত স্থির পানিতে একটা স্থির নৌকা আছে অ্যান্ড তোমার ওই নৌকার মধ্যে একজন বালক এবং একজন বালিকা বসে আছে অ্যান্ড তাদের মধ্যে আসলে কোনো বেগ নাই। তারা মানে একটা স্থির নৌকার মধ্যে মানে লাফ দেওয়ার যে আগের মুহূর্তটা, ঠিক আছে, মনে করে এই যে ঝগড়াঝাটি হয়েছে লাফ দিবে এরকম একটা কন্ডিশন। সো ঝগড়াঝাটির আগে যে কোনো বৃহত্তর ঝড়ের আগে যে শান্ত একটা পরিবেশ থাকে অনেকটা ওই রকম। সো দেখো এখানের মধ্যে বসে আছে স্থির নৌকা, স্থির বালক, স্থির বালিকা, তাদের তিনজনেরই বেগ শূন্য, আদি বেগ শূন্য। তাহলে তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে তিনজনেরই যদি ইনিশিয়ালি আদি বেগটা শূন্য থাকে, একদম শুরুতে যদি তাদের আদি বেগটা শূন্য থাকে, তাহলে তাদের সবার আদি ভর বেগের সমষ্টি কত? এটা সবাই একটু কমেন্টে আমাকে জানাও। আর এখানে আমাদের কয়টা সিস্টেম নিয়ে কাজ? কয়টা সিস্টেম নিয়ে কাজ? তিনটা সিস্টেম নিয়ে কাজ। একটা সিস্টেম হচ্ছে নৌকা, একটা সিস্টেম হচ্ছে বালক, আরেকটা সিস্টেম হচ্ছে বালিকা। তিনটা সিস্টেম। সো এখানে আমাদের ভরবেগের নিত্যতাটা বা কনজারভেশন অফ মোমেন্টামটা আমরা কয়টা সিস্টেমের জন্য অ্যাপ্লাই করব? এখানে আমরা ভরবেগের নিত্যতাটা বা কনজারভেশন অফ মোমেন্টামটা আমরা তিনটা সিস্টেমের জন্য অ্যাপ্লাই করব। ঠিক আছে? সো ভেরি গুড। ইউটিউবে আমরা সবচাইতে বেশি হাইয়েস্ট ইন্টারাকশন দেখতে পাচ্ছি। সো ইয়েস, 0। গ্রেট। তো 0। অল রাইট, অল রাইট। এখন আসো, এখন কথা হচ্ছে তো আমার কি হলো দেখো, এই বালকটা মনে করো এই দিকে লাফ দিল, বালিকাটা এই দিকে লাফ দিল। তো তুমি এটাকে যদি একটা অক্ষ চিন্তা করো, আমার এই দিকে হচ্ছে পজিটিভ এক্স অক্ষ আর এই দিকে হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অক্ষ। তার মানে আমরা যদি বালকের দিকটাকে পজিটিভ ধরি, ঠিক আছে, এখানে তো কোয়েশ্চেনে মেনশন করা আছে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। অনেক সময় কোয়েশ্চেন এমনও আসবে যে দিকটা আসলে মেনশন করা থাকবে না, তখন তোমাকে নিজেকেই দিকটা ধরে নিতে হবে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। এখানে কিন্তু ডিপেন্ডেন্ট, এখানে কোয়েশ্চেনেই বলে দিছে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। অ্যান্ড অ্যাকর্ডিং টু এক্সিস, এটা পজিটিভ এক্স এক্সিস, এটা নেগেটিভ এক্স এক্সিস, ওই অ্যাকর্ডিংয়ে আমাদের এই দিকটা ধনাত্মক, এই দিকটা ঋণাত্মক। কিন্তু যদি তোমাকে কোয়েশ্চেনে এই ধরনের জিনিস দেওয়া না থাকতো, মানে ডিরেকশনটা যদি স্পেসিফিক করে দেওয়া না থাকতো, তাহলে তুমি যে কোনো দিকে ধরতে পারতা। তখন তুমি এদিকে পজিটিভ ধরতে পারতা, এদিকে নেগেটিভ ধরতে পারতা, দ্যাট ইজ অলসো কারেক্ট। এছাড়াও তুমি এইদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ ধরে এদিকে নেগেটিভ ধরতে পারতা, দ্যাট ইজ অলসো কারেক্ট। মানে তুমি যে দিক পজিটিভ ধরবা তার বিপরীত দিকটা তোমাকে অবশ্যই অবশ্যই কি ধরা লাগবে? অবশ্যই অবশ্যই তোমাকে নেগেটিভ ধরতে হবে। অলরাইট। তো দেখো আমরা তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে সংঘর্ষের আগে যদি আমি চিন্তা করি, সংঘর্ষের আগে যদি আমি চিন্তা করি, হ্যাঁ, সংঘর্ষের আগে কি হবে? সংঘর্ষের আগে বালকের, আমি যদি বালকের আদিবেগ ইউ চিন্তা করি, বালিকার আদিবেগ যদি ভি চিন্তা করি, আর নৌকার আদিবেগ যদি আমি যদি বালকের আদিবেগ u1 চিন্তা করলাম, বালিকার আদিবেগ যদি আমি u2 চিন্তা করি, আর নৌকার আদিবেগ আমি যদি u3 চিন্তা করি, তাহলে দেখো u1 কত? 0। কারণ সংঘর্ষের আগে বালকও স্থির বসে আছে, বালিকার কত? বালিকাও স্থির বসে আছে, নৌকাটাও তাদের দুইজনকে নিয়ে স্থির বসে আছে। তাহলে u1 u2 u3 0। এখন আমরা কি করব? ভরবেগের নিত্যতা অ্যাপ্লাই করব। আচ্ছা, কোশ্চেনে আমাদের কি বলেছে? নৌকা কোন দিকে কত বেগে যাবে। বুঝতেই পারতেছো দুইজন দুই দিকে লাফ দিবে, তাহলে নৌকারও তো একটা বেগ থাকবে। তখন দুইজন দুই দিকে লাফ দিবে, তখন নৌকাটাও যে কোনো একদিকে সরে যাইতে পারে। তাহলে সরবে যে যখন একটা নির্দিষ্ট দিকে সরবে, একটা নির্দিষ্ট বেগে সরবে। বিষয়টা তো এমন, তাই না? তো এখন কথা হচ্ছে দেখো, যেহেতু একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট বেগে, নির্দিষ্ট দিকে সরবে, তাহলে আমরা যদি একটু দেখি তাহলে এখানে ব্যাপারটা আসলে কি হচ্ছে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এখানের মধ্যে ভরবেগের নিত্যতা অ্যাপ্লাই করি যে সামেশন mu ইজ ইকুয়াল সামেশন mv। তাহলে আসো, mu মানে কি? m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 ইজ ইকুয়াল m1 v1 m2 v2 প্লাস m3 v3। তাহলে দেখো u1 এর মান 0, তার মানে এই পুরো টার্মটা 0, u2 এর মান 0, এই পুরো টার্মটা 0, u3 এর মান 0, এই পুরো টার্মটা 0 ইজ ইকুয়াল। এবার আসো m1 কত? 80। তাহলে বসাও 80। v1 কত? এই যে কত, এই যে কত বেগে যাচ্ছে, এই যে 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের v1 কত?
3 মিটার/সেকেন্ড পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে এটা আমরা মনে মনে পজিটিভ ধরবো। তাহলে কত? +3। v1 এর মানটা কি হবে? +3, তাহলে 3 প্লাস m2 কত? m2 বালিকা কত? 70 কেজি, 70 ইন্টু এটা হচ্ছে বালিকার শেষ বেগ কত? v2 কত? 5। এখন তোমরা বলো v3 কে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে v3 যেদিকে, বালকের বেগ যেদিকে, বালিকার বেগ ঠিক তার বিপরীত দিকে কিনা? ঠিক তার বিপরীত দিকে। তার মানে আমরা যদি বালকের বেগটাকে পজিটিভ ধরি, বালকের শেষ বেগ যেদিকে যাচ্ছে ওই দিকটাকে যদি আমরা পজিটিভ ধরেই নিছি, তাহলে এই যে এটা কি হবে? v2টা আমাদের কি হবে? নেগেটিভ হবে। কারণ বালক যেদিকে লাফ দিচ্ছে, বালিকা ঠিক তার বিপরীতে লাফ দিচ্ছে, নেগেটিভ। তার মানে এটাও নেগেটিভ। তাহলে v2 এর মানটা আমাদের কি বসাতে হবে? v2 এর মানটা আমাদের নেগেটিভ বসাতে হবে, -5। আমরা নেগেটিভ বসাবো। ওকে, প্লাস m3 v3। অলরাইট, m3 কত? m3 হলো আমাদের 300 কেজি। ওকে, 300 কেজি, 300 কেজি। এখন আমাদের নৌকার বেগটাই হলো v3। তো আমাকে আসলে নৌকার বেগটা আসলে বের করতে হবে। অ্যান্ড নৌকার বেগটা বের করার পরে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে আমাদের নৌকার বেগটা কোন দিকে হবে। কোন দিকে হবে সেটা একটু পরে বোঝাচ্ছি, আগে আমরা ক্যালকুলেট করে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে কত আসে? 240 প্লাস আর মাইনাস মাইনাস 5 × 7 = 35, 350 প্লাস 300 v3 = 0। তো এখান থেকে আমাদের এটা ক্যালকুলেট করলে আমাদের v3 এর মান আসবে। সো আমি ডিরেক্ট ক্যালকুলেশন করে মানটা বসাই। তোমরা তো এই ছোটখাটো জিনিস তোমরা নিজেরাই পারবা ক্যালকুলেশন করতে। সো এই ক্যালকুলেশন খুব বেশি প্যারা হওয়ার কথা না। 300 - 240 - 350, অলরাইট। সো 110 ভাগ 300, 0.36। ওকে, v3 এর মান কত আসলো? 0.36 মিটার/সেকেন্ড। এখন ভালো করে খেয়াল করো, তাহলে নৌকার বেগটা আমরা পেয়ে গেছি। তাহলে নৌকা কত বেগে যাবে? নৌকা 0.36 মিটার/সেকেন্ড বেগে যাবে। কত বেগে যাবে? কত বেগে যাবে? 0.36 মিটার/সেকেন্ড। ওকে, কত বেগে যাবে? 0.36 মিটার/সেকেন্ড বেগে যাবে। কোন দিকে যাবে? এখন তোমরা একটু বলো তো কোন দিকে যাবে, কে কে বলতে পারবা কোন দিকে যাবে? তো এটা কিন্তু অ্যান্সারটা দেখে বলে দেওয়া যায় যে নৌকা আসলে কোন দিকে যাবে। ওকে, অ্যান্সারটা দেখে আসলে বলে দেওয়া যায় নৌকা আসলে কোন দিকে যাবে। ঠিক আছে, তোমরা একটু বলো তো ভাইয়া, এই অ্যান্সারটা দেখে তোমরা একটু কমেন্টে জানাও যে নৌকা আসলে কোন দিকে যাবে। বলো একটু, সবাই কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও এই অ্যান্সারটা দেখে কেউ কি বলতে পারবা নৌকা কোন দিকে যাবে? মানে নৌকা কি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে, কোন দিকে যাবে সেটা বলতে পারতে হবে। ঠিক আছে, সো আমরা কিভাবে বুঝবো? তাহলে দেখো আমাদের এখানে যে v3 এর ভ্যালুটা আসছে, এটা ভাই একটা পজিটিভ ভ্যালু না, নাকি এটা নেগেটিভ ভ্যালু? এটা আসছে পজিটিভ ভ্যালু। তার মানে এখানে আমি মনে মনে এটা প্লাস ধরে নিলে এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু আসছে, রাইট? তো এইখানে দেখো আমরা কার দিকটাকে পজিটিভ ধরছিলাম? বালকের দিকটাকে পজিটিভ ধরছিলাম। তার মানে কি আমাদের বালকের দিকটাও পজিটিভ, নৌকার বেগের দিক ভ্যালুটাও আসছে পজিটিভ। তার মানে নৌকাটা অবশ্যই কোন দিকে যাবে? বালকের দিকে যাবে। যদি আমাদের v3 এর মানটা নেগেটিভ আসতো, তাহলে আমরা বলতাম নৌকাটা এদিকে যাবে, মানে বালিকার দিকে যাবে। তো সামনে পিছনে আসলে ওইভাবে বলবো না, আমরা স্পেসিফিক্যালি মেনশন করে বলবো হয় বালিকার দিকে অথবা বালকের দিকে। ঠিক আছে, সো যেহেতু v3 পজিটিভ, সুতরাং আমরা বলতে পারি নৌকা বালকের দিকে যাবে। ঠিক আছে, সো এইভাবে লিখবা, লিখো যেহেতু v3 পজিটিভ, সুতরাং নৌকা আসলে কোন দিকে যাবে? নৌকা বালকের দিকে যাবে। যেহেতু v3 পজিটিভ, নৌকা কোন দিকে যাবে? যেহেতু v3টা পজিটিভ, তাহলে নৌকাটা আসলে কোন দিকে যাবে? বালকের দিকে যাবে। সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছে কিনা? সবাই বুঝতে পারছে কিনা একটু দ্রুত কমেন্টে জানাও। সবাই বুঝতে পারছো কিনা জানাও, আর লেখা হলে একটু ডান লিখো। সবাই বুঝতে পেরেছো কিনা একটু একটু কমেন্টে জানাও, আর লেখা হলে একটু ডান লিখো।
ক্লিয়ার, সবার ক্লিয়ার? হুমায়রা হিমু জানাচ্ছে ভাইয়া পেইড ব্যাচে কোন চ্যাপ্টার পড়াচ্ছেন? পেইড ব্যাচে নিউটনিয়ান বলবিদ্যায় স্টার্ট করেছি। নিউটনিয়ান বলবিদ্যার শুধু একটা ক্লাস হয়েছে। ওকে, পেইড ব্যাচে নিউটনিয়ান মেকানিক্সই যাচ্ছে আর কি। হ্যাঁ, অল রাইট, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে ওকে, সো আমি যদি পুরো জিনিসটা আবারও একটু সামারি করি, সামারি করলে সামারাইজ বিষয়টা হচ্ছে এমন যে একটা নৌকা ছিল, নৌকার মধ্যে একজন বালক ছিল, একজন বালিকা ছিল, একটা নৌকা ছিল, অ্যান্ড এখানে বালক 80 কেজি ভরের, বালিকা 70 কেজি ভরের, নৌকা হচ্ছে 300 কেজি ভরের। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই যে বালক বালিকা এবং নৌকা শুরুতে স্থির ছিল, তাহলে শুরুতে তাদের সবার আদি ভরবেগ 0 এবং শেষে কি হয়েছে, বালক পজিটিভ দিকে 80 কেজি ভরের বালকটা 3 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে, বালিকা 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। কোয়েশ্চেন করেছে যে নৌকাটা কোন দিকে কত বেগে যাবে। ঠিক আছে, সো আমরা কি করলাম, ভরবেগের নিত্যতা অ্যাপ্লাই করলাম যে সংঘর্ষের আগের টোটাল ভরবেগ, সংঘর্ষের পরের টোটাল ভরবেগ। সো m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3, m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 দিলাম। দেওয়ার পরে আমরা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে আমাদের নৌকার বেগ কত আসলো, 0.36 মিটার পার সেকেন্ড আসলো। সো যেহেতু 0.36 মিটার পার সেকেন্ড এই ভ্যালুটা অ্যাকচুয়ালি পজিটিভ আসছে, সো পজিটিভ যেহেতু আসছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে দিকটা যদি দেখি, বালকের দিকটাই তো পজিটিভ, তাই না? সো বালকের দিকটাও পজিটিভ, নৌকার বেগও আসছে পজিটিভ, তাহলে নৌকাটা ডেফিনেটলি বালকের দিকে যাচ্ছে। আর যদি আমাদের এখানে v3 এর মানটা নেগেটিভ আসতো, তাহলে আমরা বলতাম যে বালিকার দিকে যাচ্ছে। দ্যাটস ইট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। ওকে, আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। ওকে, আশা করি তোমাদের সবার ক্লিয়ার। ওকে, এই ধরনের জিনিসপাতিগুলো তোমরা সবাই পারো। সো এটা আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি। দেখো, একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড, 400 কেজি ভরের একটা গাড়ি, আর এই গাড়িটার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা 500 কেজি ভরের একটা গাড়ি, মিলিত বেগ। তাহলে মিলিত বেগের ফর্মুলা হচ্ছে কি, শুরুতে তাদের আদি বেগ থাকবে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু v। এই কনসেপ্ট দিয়ে করে ফেলতে পারবা, জাস্ট v এর মানটা বের করতে বলছে। যখন মিলিত বেগ বের করতে বলবে তখন আসলে আমি আলাদা আলাদা v1 v2 দিয়ে কাজ করব না, দুইটা ভর একসাথে যোগ করে একটা সিঙ্গেল ভেলোসিটি নিয়ে কাজ করব, একটা সিঙ্গেল মিলিত বেগ নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, অল রাইট। সো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই অঙ্কটার মধ্যে অনেক ধরনের ইন্টারেস্টিং জিনিসপাতি আছে, সেটা খুবই 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 দরকারি একটা অঙ্ক। ঠিক আছে, একটু সবাই বোঝার চেষ্টা করো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের ক্লাসের সবচাইতে বেস্টেস্ট একটা ম্যাথ বলতে পারো। দেখো, এখানে আমরা একটা বল দেখতে পাচ্ছি, ধরো এটা একটা বাস্কেট বল। ঠিক আছে, তো হঠাৎ করে কি হয়েছে, তাহলে দেখো হঠাৎ করে যেটা হলো সেটা হচ্ছে, হঠাৎ করে এই বাস্কেট বলটা, এই বস্তুটা 1:1:3 অনুপাতে বিভক্ত, মানে ব্লাস্ট হয়েছে। তো আমি ধরে নিলাম পুরো বলটার ভর হচ্ছে মনে করো m। ঠিক আছে, তো দেখো সমান ভরের সমান অনুপাতে, মানে এই বস্তুটা কত কত অনুপাতে, 1:1:3 অনুপাতে, 1:1:3 অনুপাতে বিভক্ত হলো। এখন বলছে যে সমান ভরের খণ্ড দুটি পরস্পর 90 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেল, বড় বস্তুটির বেগ কত বের করো। ঠিক আছে, সো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে তোমাকে আসলে জিনিসটা বুঝতে হবে। তো এইখানে আমরা যদি ধরে নেই পুরো বস্তুটার ভর m, পুরো বস্তুটার ভর যদি m হয়, তাহলে এই অনুপাতটার ভর হচ্ছে 1m, এই অনুপাতটার ভর হচ্ছে 1m, আর এই অনুপাতের ভর হচ্ছে 3m। ঠিক আছে, তো বস্তুটা আসলে তিনটা খণ্ডে বিভক্ত হলো, মানে ব্লাস্ট হয়েছে। তাহলে তিনটা খণ্ডে বিভক্ত হলে এই যে একটা খণ্ড 1m, এই খণ্ডটা 1m, এই খণ্ডটা 3m, সবচেয়ে বড় খণ্ডটা 3m। 3m যেহেতু সবচেয়ে বড় খণ্ড, বস্তুটা কিভাবে বিভক্ত হলো, এই যে 1m 1m আর 3m, এমন তিনটা খণ্ডে বিভক্ত হয়েছে। ব্লাস্ট হয়েছে, মনে করো ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হওয়ার পর 1m 1m 3m এমন তিনটা খণ্ডে বিভক্ত হলো। এই যে 1:1:3, পুরো বস্তুর ভর যদি m হয়, তাইলে প্রথম অনুপাতের ভর হলো 1m, দ্বিতীয় অনুপাতের ভর হলো 1m, তৃতীয় অনুপাতের ভর হচ্ছে 3m। তাহলে 1:1:3 1m 1m 3m। তো এখানে সমান ভরের বস্তুখণ্ড কারা, এই 1m এবং 1m হচ্ছে সমান ভরের বস্তুখণ্ড। তো এখানে কি বলছে দেখো, সমান ভরের খণ্ড দুইটা 90 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেল। তার মানে এই দুইটা সমান ভরের খণ্ড কি হলো, এই দুইটা সমান ভরের খণ্ড
পরস্পর 90 ডিগ্রি কোণে, পরস্পর কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণে এইদিকে একজন গেছে এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে, আরেকজন গেছে এইদিকে তাও 10 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আর আমাদের উদ্দীপক কোয়েশ্চেনটা হলো বড়খণ্ডটার বেগ কত। বড়খণ্ড কোনটা, এই যে 3m হচ্ছে আমাদের বড়খণ্ড, এই 3m হচ্ছে আমাদের বড়খণ্ড। সো এই বড়খণ্ডটা বেগ কত এবং কোন দিকে যাবে সেটাই আমাদেরকে আসলে বের করতে হবে। ঠিক আছে, তো আবারও বলছি অঙ্কটা একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, দেখো এখানে আসলে কি হচ্ছে, এখানে আসলে যে যা হচ্ছে সেটা হলো, দেখো যে এখানে একটা বস্তু, পুরো একটা বস্তু যার ভর হলো m, হঠাৎ করে বস্তুটা বিভক্ত হয়েছে, বিভক্ত হয়ে এই যে 1:1:3 তিনটা অনুপাতে বিভক্ত হয়েছে। সো পুরো বস্তুর ভর যেহেতু m, প্রথম ভরটা আমরা ধরে নিলাম 1m, এই ভরটাও সেম 1m, এই ভরটা হচ্ছে 3m। তো কোয়েশ্চেনে বলেছে এই যে দুইটা সমান ভরের বস্তুখণ্ড, এই দুইটা সমান ভরের বস্তুখণ্ড পরস্পর 90 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে কি হলো, পরস্পর 90 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা উপরের দিকে একটা এই দিকে 90 ডিগ্রি কোণে যাচ্ছে। বড়খণ্ডটার বেগ কত বের করতে হবে, বড়খণ্ডটার বেগ কত এবং কোন দিকে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে 1mটা ভর, এটা হচ্ছে বেগ, তাহলে এই দিকে আমাদের ভর বেগ কত। এই যে প্রথম খণ্ডটার জন্য যদি চিন্তা করি, এই যে এই খণ্ডটা আমরা যদি প্রথম খণ্ড ধরি, এটা যদি দ্বিতীয় খণ্ড ধরি, দুইটাই তো একই জিনিস। তো এই 1m আর এই 10, এটার এই ভর এবং বেগ, এটার গুণফল ভর বেগ, এই p1টা যাচ্ছে কোন দিকে, এই দিকে। আবার এই 1m ভর আর এই 10 বেগ, এটা p2 যাচ্ছে কোন দিকে, এই দিকে। মানে পরস্পর 90 ডিগ্রি কোণে দুইটা দুই দিকে যাচ্ছে। তাহলে এই দুইটা লব্ধিটা আসলে কোন বরাবর কাজ করবে, ভেক্টর তো পড়ছো তোমরা সবাই, লব্ধিটা আসলে কোন বরাবর কাজ করবে, লব্ধিটা আসলে তোমার এই যে এই দুইটার মাঝখান বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করবে তাদের লব্ধি। লব্ধিটা কোন বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করবে তাদের লব্ধি। মনে করো পি কাজ করবে, পি পি হলো তাদের লব্ধি। সো এই যে দেখো এই যে এই দুইটা খণ্ড এমনে যাওয়ার সময় যে লব্ধিটা, এটা যদি ক্রিয়া হয়, এই দুইটা খণ্ড পরস্পর 90 ডিগ্রি কোণে যাওয়ার সময় এই লব্ধিটা যদি ক্রিয়া হয়, সেই ক্রিয়াটাই এই 3m এর উপর একটা বিপরীত প্রতিক্রিয়া দিয়ে এই লব্ধির ঠিক বিপরীতে আমাদেরকে এই যে 3mটাকে এই দিকে পাঠাবে। ঠিক আছে, বুঝতে পারতেছো? তাহলে এই লব্ধির বিপরীতেই 3mটা কি দিবে, দৌড় দিবে। ঠিক আছে, তাহলে 3m এর বেগ হচ্ছে মনে করো v আর ভর হচ্ছে 3m। ঠিক আছে, সো 3mটা ঠিক তার বিপরীতে দৌড় দিবে। এটাই হলো ভাই আমাদের কনসেপ্ট। তাহলে কনসেপ্ট আমি তোমাদেরকে আবার একটু বলি, 1m আর 1m এরা পরস্পর 90 ডিগ্রি কোণে, একজন এই দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে ভর বেগ p1। তো p1 এর মানটা কত হবে, ভর গুণ বেগ, তাহলে 1m ইন্টু 10, তাহলে কত 10m, 10m। p2টাও কত 1m ইন্টু 10, ভর গুণ বেগ, ভর হচ্ছে 1m ইন্টু 10, তার মানে কি 10m। সো এই 10m আর 10m পরস্পর 90 ডিগ্রি কোণে যাচ্ছে, তাহলে এই দুইটা লব্ধি কাজ করবে কি বরাবর, এই বরাবর কাজ করবে তাদের লব্ধি। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ভেক্টরের সামান্তরিক সূত্র লব্ধিটা এই বরাবর কাজ করবে পি। তো লব্ধি আমরা যদি এই দুইটার যে একটা ইন্টারাকশন, এটার লব্ধিটা যদি এই বরাবর ক্রিয়া করে, সো সেই ক্রিয়ার ঠিক বিপরীত মুখে একটা প্রতিক্রিয়া এই 3m এর উপর আসবে, এন্ড 3mটা এই দিকে মনে করো v বেগে দৌড় দিবে। সো আমাদের এই vটা কত সেটাই বের করতে বলেছে, বড়খণ্ডটার বেগ কত সেটাই বের করতে বলেছে, তাই না? সো চলো আমরা দেখি, প্রথমত আমরা এই লব্ধিটা বের করি, পি বের করি। ঠিক আছে, সো আমরা সবাই জানি পি সমান রুট ওভার ওই যে ভেক্টরের সামান্তরিক সূত্র, p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার প্লাস 2 p1 p2 cos 90 ডিগ্রি। এখন আসো p1 এর মান কত, p1 এর মান হচ্ছে 10m, p2 এর মান 10m, তাহলে দেখো 10m হোল স্কয়ার প্লাস 10m হোল স্কয়ার প্লাস এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা আসলে 0, কারণ cos 90 ডিগ্রি 0। তাহলে এখানে কত থাকবে, এখানে থাকবে 100m স্কয়ার প্লাস 100m স্কয়ার সমান রুট ওভার 200 কত m স্কয়ার। তাহলে এই 200m স্কয়ার, তাহলে এখানে কি থাকবে, এখানে এটাকে যদি আমি আরেকটু ভাঙি, তাহলে দেখো 2 গুণ 100m স্কয়ার। ঠিক আছে, তাহলে 10 রুট 2m, তাই না? এই যে রুট 2 থাকবে, 100 আর m স্কয়ার করলে 10m, তাহলে কি আসলো 10 রুট 2m আসলো। তো এটা হচ্ছে আমাদের সেই লব্ধিটা। তো এই লব্ধিটা হচ্ছে ক্রিয়া। সো এই লব্ধিটা আবার কি সৃষ্টি করবে, এই ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি শর্ত মতে এই যে এটা ক্রিয়া 10 রুট 2mটা যদি ক্রিয়া হয়, তাহলে দেখো কি হবে 10 রুট 2m, 10 রুট 2
এম সমান, তাহলে এদিকের ভরবেগটা, এদিকের লব্ধি ভরবেগটা যদি ক্রিয়া হয়, ওই যে ভরবেগের নিত্যতা, এদিকের লব্ধি ভরবেগটা সমান এই দিকের ভরবেগটা, ঠিক আছে? তো এদিকের ভরবেগ কি? এদিকে ভর হচ্ছে 3m, বেগ হচ্ছে v, তাহলে ভরবেগ কত? 3m ইন্টু v, ঠিক আছে? এই যে লব্ধি ভরবেগ, এদিকে লব্ধি ভরবেগ p, p সমান কত আসছিল? 10√2m আসছে, তাই না? 10√2m আসছে, তাহলে এটার বিপরীত যে প্রতিক্রিয়াটা বা শেষ দিকের যে ভরবেগটা 3m ইন্টু v, 3m ইন্টু v, তাহলে আমাদের উভয় দিক থেকে আসলে কে চলে যায়? উভয় দিক থেকে আসলে আমাদের m m চলে যায়, তাহলে আমাদের আর কি অবশিষ্ট থাকবে? আমাদের আর অবশিষ্ট থাকবে হচ্ছে 3v is equal 10√2, so therefore v is equal কত? 10√2 divided by 3. সো এটাই হচ্ছে আমাদের তৃতীয় খণ্ডটার শেষ বেগ, মানে তৃতীয় খণ্ডটার বেগ। সো এই হলো আমাদের অ্যান্সার। সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা জানাও। সবাই কি বুঝতে পারলা? সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারলা কিনা একটু জানাও, একটু কমেন্টে জানাও। সবাই কি বুঝতে পেরেছো? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও, কমেন্টে জানাও। ওকে, সবাই একটু লিখে ফেলো, ঠিক আছে? সবাই একটু লিখে ফেলো, একটু জলদি 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 লিখে ফেলো। ওকে, সবাই একটু লিখে ফেলো। হ্যাঁ, সবাই একটু লিখে ফেলো। ওকে, আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি। ওকে, অল রাইট, আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো এখানে কি বলছে। সো এখানে আমাদের একটা বস্তু আছে, মনে করো পুরো বস্তুটার ভর হচ্ছে মনে করো m। এখানে আমাদের এই বস্তুটা 3টা অনুপাতে বিভক্ত হয়েছে, 1:1:3 অনুপাতে বিভক্ত হলো। তার মানে এখানে 2টা অনুপাত সমান এবং ছোট, একটা অনুপাত বড়। তো পুরো বস্তুটার ভর যদি m হয়, প্রথম অনুপাতের ভর হচ্ছে 1m, দ্বিতীয় অনুপাতের ভর হচ্ছে 1m, তৃতীয় অনুপাতের ভর হচ্ছে 3m। সো দেখো এখানে 1m এবং 1m কোয়েশ্চেনে বলা হলো সমান ভরের খণ্ড দুইটা। তো সমান ভরের খণ্ড এখানে কারা কারা আছে? 1m এবং 1m তো আছে, তাই না? দুইটা সমান ভরের খণ্ড 1m এবং 1m, ঠিক আছে? এরাই তো আছে। সো 1m এবং 1m পরস্পর কত ডিগ্রি কোণে? পরস্পর 90 ডিগ্রি কোণে। যে আলফা সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে দুইজন দুই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় মারলো। সো এই 1m এই দিকে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় মারে, তার তার বেগ কত? তার ভর বেগ কত? ভর গুণ বেগ, তাহলে 10m। তাহলে p1 যাচ্ছে আমার এইদিকে। আবার এইদিকে এই 1m এবং 10 এই দিকে যাচ্ছে, তাহলে তার ভর বেগ কত? p2, 1m এবং 10, তাহলে 10m। তাহলে দুইটা যেহেতু পরস্পর দুই দিকে 90 ডিগ্রি কোণে যাচ্ছে, তাহলে তাদের লব্ধি কাজ করবে এই মাঝখান বরাবরটাই, ঠিক আছে? তাহলে লব্ধিটা কিভাবে বের করবো? ভেক্টরের সামান্তরিক ফর্মুলা দিয়ে বের করলাম। p √p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার প্লাস 2p1 p2, এখানে একটা p1 হবে, p1 p2 cos 90, তো cos 90 0, আলটিমেটলি ক্যালকুলেট করে আমাদের p এর মান আসলো কত? 10√2। সো এই 10√2টা আসলে কি? এই যে 10√2 এটা হচ্ছে আমাদের লব্ধি, যেটা এই বরাবর কাজ করছে। তাহলে এইটার এই লব্ধিটা যদি আমাদের ক্রিয়া হয়, তাহলে এই যে এটা যে যাচ্ছে, এটার যে ইম্প্যাক্ট, এটা কার উপর পড়বে? 3m এর উপর পড়বে। একটা বডি ব্লাস্ট হলে যেটা হয় আর কি, দুইটা দুই দিকে ছুটে গেল, ওই ছুটে যাওয়ার ইম্প্যাক্টটা তৃতীয় বস্তুটাকে দিয়ে তার বিপরীত দিকে, মানে এই দুইটার লব্ধি যেদিকে যাচ্ছে ঠিক তার বিপরীত দিকে একটা ইম্প্যাক্ট দিবে। এই ইম্প্যাক্টটা নিয়ে 3mটা এদিকে v বেগে চলে যাবে। তাহলে এই যে ক্রিয়া সমান প্রতিক্রিয়া। সো এই যে ক্রিয়াটা হচ্ছে লব্ধি, এটাই হচ্ছে সেই ক্রিয়াটা সমান প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া হচ্ছে এই দিকের ভরবেগটা, মানে এই দিকের ভরবেগ সমান এই দিকের ভরবেগ। সো এই যে 3m, এই দিকের ভর কোনটা? 3m, বেগ হচ্ছে v, তাহলে 3m ইন্টু v। তাহলে দুই দিক থেকে আমাদের m m কাটা, তাহলে 3 আর v, 3v সমান 10√2, তাহলে এই যে 10√2, তাহলে v সমান 10√2/3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? এখন বুঝতে পারছি সবাই? এখন কি সবার ক্লিয়ার? এসএসসি 25 এর ক্লাস কি আপনি নেবেন স্যার? হ্যাঁ, এসএসসি 25 আমি ক্লাস নিব, অবশ্যই নিব। দেখা হবে, ক্লাসের মধ্যে দেখা হবে। ওকে, ক্লাসের মধ্যে দেখা হবে। অল রাইট, ওকে, অল রাইট।
এখন ক্লিয়ার সবার, সবাই বুঝতে পেরেছো? সো আই থিঙ্ক আজকের ক্লাসে আমরা ভরবেগ সংঘর্ষ, ভরবেগের নিত্যতা এই জিনিসগুলো পড়লাম এবং কিছু ম্যাথও দেখলাম। সো এই জিনিসপাতিগুলো দেখলে আশা করি তোমাদের ভরবেগ এবং সংঘর্ষ নিয়ে কোনো প্রবলেম হবে না। আরও বিস্তারিত তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদের যুক্ত হয়ে যেতে হবে আমাদের HSC 26 অনলাইন ব্যাচ, যেখানে আমরা প্রত্যেকটা কনসেপ্টের খুঁটিনাটি জিনিসপাতিগুলো ইনডেপথ পর্যন্ত আলোচনা করব। এছাড়া প্রপার অনেকগুলো প্র্যাকটিস করাবো এবং এছাড়াও তোমাদের জন্য প্র্যাকটিস শিট থাকবে, ডেলি এক্সাম থাকবে, কুইজ থাকবে। ওকে, সো তোমাদের জন্য ডেডিকেটেড ফেসবুক গ্রুপও থাকবে, যেখানে আমি বা আমার সাথে তোমাদের পদার্থবিজ্ঞানের যে শিক্ষকরা আছেন সবাই থাকবেন। অ্যান্ড তোমাদের যে কোনো সময় 24/7 যে কোনো সময় যে কোনো প্রবলেম তোমরা পোস্ট করতে পারবা অ্যান্ড আমাদেরকে মেনশন দিয়ে জানাতে পারবা যে ভাই আমার এই প্রবলেমটা হচ্ছে, আমার এই সলিউশনটা দরকার, অ্যান্ড উই উইল বি দেয়ার ফর হেল্পিং ইউ। সো তোমাদের সবার সাথে হোপফুলি পেইড ক্লাসও দেখা হবে। আমি আজকের ক্লাসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের মতো আমি তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে নেক্সট কোনো একটা ক্লাসে আবারও দেখা হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে।